নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা গল্প পাতা চাপা। পৃথিবীর উঁচা পাপী হচ্ছে এই বড় লোকগুলো। বড় লোক সম্পর্কে কথা উঠলেই আমাদের জম্বুদা এই তীব্র তীক্ষ্ণ মন্তব্যটি নিক্ষেপ করে থাকেন। ওরা হচ্ছে আমাদের শত্রু, দেশের শত্রু, মানব জাতির শত্রু। আমার হাতে যদি পাওয়ার থাকতো, এক ধার থেকে ওই মিলিয়নেয়ারগুলোকে ফাঁসিতে লটকাতাম। বুঝলি, জেল নয়, জরিমানা নয়, স্রেফ ফাঁসি। ধরো আর ঝুলিয়ে দাও, ব্যাস, জগতের জঞ্জাল দূর হয়ে যাক। বড় লোকদের খুব একটা সুচক্ষে অবশ্য আমিও দেখি না। একখানি প্রার্থিত বাসের জন্য ৪৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন চোখের সামনে দিয়ে তেল পিছলানো আর আলো পিছলানো গাড়ির শোভাযাত্রা দেখে, তখন মিথ্যে বলবো না, রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায়। তবু ওই ফাঁসিতে ঝোলানোর রায়ে সায় দিতে পারি না। যতই পাতকই হোক, লোকগুলোর স্ত্রী পুত্র পরিবার আছে। জম্বুদা এ সেন্টিমেন্টের মর্যাদা রাখেন না। জোর গলায় বলেন, কিচ্ছু না, কিচ্ছু নেই ওদের। চক্ষু লজ্জা নেই, কর্তব্যবোধ নেই, আছে শুধু আকাঙ্ক্ষা আর অহংকার। কথা বাড়াবার ভয়ে চুপ করে থাকলেও কখনো কখনো মৃদু প্রতিবাদ করতে গেছি। তা ভালো বড় লোক তো আছে জম্বুদা। জম্বুদা তীব্র হয়েছেন। ভালো বড় লোক? ভালো বড় লোক মানে? তুই যে সোনার পাথর বাটির কথা বলছিস। বড় লোকের আবার ভালো হবে কি? বড় লোক শব্দটার অর্থই হচ্ছে নির্লজ্জ, প্রবঞ্চক। আরে বাবা, সাদা চোখেই দেখ না, অনেকের প্রাপ্য বস্তু একা নিজের কাছে জড়ো করেই তো বড়লোক হওয়া। অন্যে খেতে পাচ্ছে না, তুমি পুঁজি করছো। নীচতা নয়, ক্রিমিনাল নয় এরা? মাঝে মাঝে অন্তরের অন্তঃস্থলে কিছু কিছু অমানবিক ইচ্ছে উঁকি মারে, সেটার জন্য মরমে মরে যাই। কি কি অমানবিক ইচ্ছে? জ্যৈষ্ঠের দুপুরে একটার মাথায় ছাতা জুটবে না কোনো লোকের, আর কোনো লোক এয়ার কন্ডিশনড ঘরে বসে আইসক্রিম খাবে। দেশের লোক শীতে মরে যাবে, আর তুমি 52টা গরম স্যুট তোমার ওয়ার্ড্রবে পচাবে। হ্যাঁ, জম্বুদার কথায় এইগুলো অমানবিকতা। তা আমরা তো শুধু মাঝে মাঝে শুনি। বেচারি জম্বু বৌদিকে রাত দিনই শুনতে হয় এই সমস্ত কথা। বিলাসিতা, বিলাসিতার স্বাদ তোমার। জানো, ওটা চরিত্রহীনতার থেকেও খারাপ। মেয়ে যাত্রা পুতুল নয় যে মুখে রং মেখে বেড়াবে। তারা ঘরের আসবাব নয় যে সিল্ক শাটিনে সর্বাঙ্গ মুড়ে রাখতে হবে। গহনার দোকান নয় যে সর্বাঙ্গে গহনা পরে বিজ্ঞাপন করতে হবে। মানুষের মতো মানুষ হওয়া চাই। বৌদি অবশ্য কথায় কোনোদিনই স্বামীর সঙ্গে পেরে ওঠেন না, তবু ক্ষীণ প্রতিবাদ করেন, সাজতে গুজতে কে চাইছে? তবু সংসারের সুবিধে অসুবিধের জন্য দাদা আবার উত্তপ্ত হয়ে ওঠেন। সুবিধে অসুবিধে মানে? সুবিধে গ্রহণ মানেই তো যন্ত্রের দাসত্ব করা। কেন কেন তুমি যন্ত্রের দাস হবে? যেখানে দেশের লোকের দুমুঠো ভাত ফোটাতে কাঠ জোটে না, সেখানে তুমি ইলেকট্রিক জেলে পঞ্চব্যঞ্জন রাঁধবার স্বাদ করবে। যে দেশের লোকের তেষ্টার জল জোটে না, সেখানে তুমি ফ্রিজের ঠান্ডা শরবত খাওয়ার ইচ্ছা করবে। পাতক হবে না, মহাপাতক। তা মহাপাতকের ভয়ে হোক না হোক, জম্বুদার প্রবল শাসনেই এসব মেনে নিতে হচ্ছে বৌদিকে। তাছাড়া জম্বুদার গলার জোরের সঙ্গে পকেটের জোরের তফাৎ আছে। তাই বৌদি শুধু সঝঙ্কার মন্তব্য করেন, তোমার সংসারে এসে পড়াই তো মস্ত এক মহাপাতক হয়েছে আমার, আর কত হবে। কিন্তু সহসা পট পরিবর্তন হলো। জম্বু বৌদির ভাগ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা।
অলৌকিকই বলবো, কারণ কে কবে শুনেছে কোনো মহিলা তার মাস্তুতো মামার সম্পত্তি পেয়েছেন? আমি তো শুনিনি। অথচ জম্বু বৌদি পেলেন তাই। কোথায় কোনখানে ছিলেন বিরাট এক ধনী ব্যাচেলার মামা, মানে মাসতুতো মামা। তিনি মৃত্যুকালে তার যথা সর্বস্ব দিয়ে গেলেন ওই ভাগ্নিটিকে। আশ্চর্য, সেই ভদ্রলোকের কি ত্রিভুবনে আর কেউ ছিল না? ভাইপো, ভাইয়ের শালাপো, শালিপো, ভাগ্নে, কিছু না? কিংবা ছিল হয়তো শুধু তাদের ওপর রাগ করেই এইটি করে গেছেন? সে যাক, আসল কথা হচ্ছে জম্বু বৌদির লাক। একেই বলে পাতা চাপা কপাল। অবশ্য প্রবাদটা সেকেলে, কিন্তু ওই সেকেলে প্রবাদগুলোর মতো এমন লাগসই বচন আর পাচ্ছি বা কোথায়? পাতা চাপা কপাল। ঈর্ষা আমি করছি না, তবে কিনা আমাদের মধ্যেও এই পাথর চাপা কপালের কানে এহেন অভূতপূর্ব খবর এলে বুকটা একটু পাথর পাথর হয়ে ওঠে বইকি। অন্তত এটুকু তো মনে হবেই, আমাদের তিনকুলে কোথাও কোনোখানে এমন একটি বিবেচক আত্মীয় তো দেখলাম না কখনো। আমাদের কোনো আত্মীয় যদি মৃত্যুকালে তার যথা সর্বস্ব দিয়ে যান, আমাদের তো সেই যথা সর্বস্বটি হবে বিধবা স্ত্রী, নাবালক সন্তান, পর্বত প্রমাণ ঋণ। কিন্তু ঈর্ষাকাতর হব না, তাই খবরটা শুনেই আনন্দ জানাতে গেলাম। তবে ভয় একটু ছিল জম্বুদার সম্পর্কে। দেখলাম তা অমূলকও নয়। জম্বুদা বাঁকা ঠোঁটে আরও বাঁকিয়ে বললেন, শুনেছিস তো খবর? তোর বৌদি তো এবার রীতিমতো একটি ধনবতী মহিলা হয়ে উঠবেন। শুনে আনন্দ প্রকাশ করব না আক্ষেপ, সেটা নির্বাচন করতে না পেরে সর্বভাব ব্যঞ্জক হাসির স্বর নিলাম। জম্বুদা বললেন, আর এই মোরসে বেহালার বাসায় এসে তোদের বৌদির দেখা মিলবে না রে। দেখতে বাসনা হলে থিয়েটার রোডে যেতে হবে। দেউরির দারোয়ানকে সেলাম জানিয়ে এত্তেলা পাঠাতে হবে। বৌদি এবার ক্রুদ্ধ হলেন। তার জম্বুদার শাসনের নিচে থাকার আভাস আছে, কিন্তু তবুও ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এত্তেলা পাঠাতে হবে? হতো তাই মামার কাছে যেতে? দাদা উদাস কণ্ঠে বলেন, কি জানি হতো কিনা, যাইনি তো কখনো তোমার মামার দেউরিতে ধর্ণা দিতে। কথাটা সত্যি। বৌদির আক্ষেপ উক্তি থেকেই শুনেছি মাঝে মাঝে মামা এত ভালোবাসেন, কিন্তু জম্বুদা জীবনে ও মুখ হন না, এবং বৌদিকেও পারতপক্ষে যেতে দেন না। আর মামা নিজে বেড়াতে এলে মুখের সামনে খবরের কাগজ ধরে বসে থাকেন জম্বুদা। অত বড় একটা মান্যমান লোক, বৌদি দুঃখ করেছেন, তাকে এত অগ্রাহ্য। কিন্তু সত্যিই তো, কেন এত অগ্রাহ্য? মামা কি মাতাল, দাঁতাল, খারাপ চরিত্রের, দুর্মুখ, রকচাটা, অহংকারী? ওসব কিছুই নয়। একটি মাত্র দোষ, তিনি বড়লোক, অগাধ বড়লোক। বুঝলাম, এইবার একটি দাম্পত্য বিচ্ছেদের দর্শক হবার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। এই নাটক অভিনয়ের টিকিট কেটে দিয়ে গেছেন জম্বুদার মাস্তুতো মামা শ্বশুর। বৌদি যে আর জম্বুদার ওই কম্বু কণ্ঠের নিচে চাপা পড়ে থাকবেন না, তাতে সন্দেহ নাস্তি। তিনি মামলালব্ধ বিষয়ে আরাম আয়েশ বিলাসিতা করতে চাইবেন, এবং জম্বুদা তাতে বাঁকা কটাক্ষের ছুরি হানবেন। এর অঙ্কফল কি? বিচ্ছেদ। একটা নিঃশ্বাস পড়ল। বেশ ছিল সংসারটি, দুদণ্ড বেড়াতে এসে সুখ ছিল। যাক, আর কি করা যাবে, সেদিনকার মতো সন্দেশ খেয়ে চলে এলাম। যদিও বৌদির মামার নাম করে চোখ মুছতে মুছতেই সন্দেশ ধরে দিলেন বৌদি। কিছুকাল আর যাওয়া হয়ে উঠল না। নানা কাজে পড়লাম, কলকাতার বাইরে চলে গেল, অসুখ করল, ইত্যাদি ইত্যাদি। ঝাড়িয়ে কাটিয়ে অনেক দিন পরে একদিন যাত্রা করলাম। ভাবতে ভাবতে যাচ্ছি কি পরিস্থিতিতে পড়ি।
সত্যি বৌদি সেই থিয়েটার রোডের বাড়িতে চলে যাননি তো? নাকি অতটা নয়, শুধু কর্তাগিন্নিতেই বাক্যালাপ বন্ধ, আর আমি যাওয়া মাত্রই দুজনে 200 দফা নালিশ নিয়ে ঝাঁপিয়ে পড়বেন এসে। কাকে রাখবো, কাকে ফেলবো? মনের অগোচরে পাপ নেই, মানসিক সহানুভূতিটুকু বৌদির দিকেই। কথায় বলে লক্ষ্মী লক্ষ্মী যদি যেচে আসেন, ঠেলে দেবে মানুষ। কিন্তু আমার মানবিক সত্তা দ্বিধা দ্বন্দ্বে দুলতে দুলতে জম্বুদার সেই বর্ষে বেহালার বাসায় গিয়ে দেখি একটি বড় তালা ঝুলছে। সর্বনাশ! নির্ঘাত বৌদি মেয়েটাকে নিয়ে সেই মতো মামার বাড়ি জাঁকিয়ে বসেছেন, আর জম্বুদাকে হাত পুড়িয়ে খেতে হচ্ছে, আর বাড়ি থেকে বেরোতে হলেই তালা ঝুলিয়ে চলে যাচ্ছেন। ইস, একেই বলে অর্থম অনর্থম। কিন্তু কতক্ষণ আর বন্ধ দরজার বাইরে ঘোরাঘুরি করব? কতক্ষণ গেছেন জম্বুদা, কোথায় গেছেন, কিছুই তো জানা নেই। সহসা দোতলার বারান্দা থেকে একটি উদ্যত প্রশ্ন আছড়ে এসে পড়ল, কাকে চাই? কাকে চাই? সর্বনাশ! জম্বুদার ভালো নামটা কিছুতেই মনে পড়ছে না। তাকিয়ে দেখলাম স্বয়ং বাড়িওয়ালা। হাতে ক্ষমতা থাকলে জম্বুদা একে ফাঁসিতে লটকাতেন। ঊর্ধ্বমুখে বললাম, এইখানে যে ভদ্রলোক থাকেন? থাকেন নয়, থাকতেন। থাকতেন? তার মানে জম্বুদাও চলে গেছেন? কোথায় গেছেন? সুকণ্ঠ ভদ্রলোক সুতিক্ত স্বরে বললেন, কোথায় গেছেন কি করে জানবো মশাই? ভদ্রলোক এমন কিছু মাইডিয়া ছিলেন না যে আমাকে তার পাত্তা জেনে রাখতে হবে। জাহান্নামে যাক! নাকের ওপর 2 মাসের বাকি বাড়ি ভাড়া ছুঁড়ে দিয়ে জুতো মশমশিয়ে বেরিয়ে গেলেন। জিনিসপত্র পর্যন্ত নিয়ে গেলেন না। আমি কি কুলি ডেকে রাস্তায় টান মেরে ওগুলো ফেলে দিয়ে নতুন ভাড়াটে বসাবো? চলে এলাম, বুঝতে পারলাম ব্যাপারটা। ভাড়া বাকি পড়েছিল, তার জন্য জম্বুদাকে উৎখাত করেছিল লোকটা। তাতেই জম্বুদা নাকের ওপর ভাড়াটা ছুঁড়ে দিয়ে, কে জানে ওটাই জম্বুদার হাতে শেষ টাকাটি কিনা। গরিব হতে পারে লোকটা, মানি তো। তার উপর বৌদির বিরহ, বৌদির প্রতি অভিমান। ইস, একটা সংসার ছন্নছাড়া হয়ে গেল। আসা উচিত ছিল, আগেই আসা উচিত ছিল। যাক, বৌদির পাত্তাটা যদি মামার সেই থিয়েটার রোডের বাড়িতে পাওয়া যায়, তাহলে সেই উদ্দেশ্যে থিয়েটার রোডের বাড়িতেই গেলাম। একদিন ওইখান দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম, বৌদি চেঁচিয়ে উঠেছিলেন, এই দেখো, এই আমার সেই অনাদি মামার বাড়ি। এইভাবেই সেই বাড়িটা চিনি। থিয়েটার রোডে সেই বাড়ির দেউড়িতে এসে দাঁড়ালাম। দারোয়ান সেলাম করলো। বললাম, তোমাদের দিদিমণি আছেন এখানে? জি হ্যাঁ, চলা যাইয়ে। যাক, এর তালাটা দিতে হলো না। চলে এলাম। তবু জানি না দিদিমণি বললে কি বুঝলো ও। গাড়ি বারান্দার নিচে দাঁড়ালাম, আর একটা পাজামা গেঞ্জি পরা হাফ দারোয়ান অর্থাৎ চাকর জিজ্ঞাসা করলো, কাকে চান? দুর্গা বলে জম্বুদার মেয়ে মিঠুর নাম করলাম। ও আচ্ছা বলে ভিতরের পথ দেখিয়ে নিয়ে গেল। হায়, জম্বুদার সেই বেহালার বাসা। দরজার কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই 2-3টি হাস্যোৎফুল্ল মুখের মুখোমুখি হওয়া, মিঠুর সেই আমার হাত ধরে ঝুলে পড়া। যাক, ওসব ভেবে লাভ নেই। ঢুকে পড়লাম ড্রয়িং রুমে। কিন্তু এ কি, চোখে কি বিভ্রম দেখছি! ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে কে বসে? জম্বুদা না, জম্বুদার প্রেতাত্মা জম্বু বৌদির ইচ্ছার পুতুলের মূর্তি ধরে। ভগবান জানেন কি, কারণ আমায় দেখে জম্বুদা কণ্ঠে সেই কম্বনীনা দামদানি করে বলে উঠলেন না, আরে আয় আয়, বহুদিন পরে, তোর তো দেখাই পাওয়া যায় না। জম্বুদা শুধু হাতের খবরের কাগজখানা নামিয়ে বড় ড্রেসিং গাউনের কোমরে বাঁধা রেশমি দড়ির ঝোলানো থোপনাটাকে আস্তে আস্তে লোফালোফি করতে করতে বললেন, ও তুই আয়, বস।
এমন হতচ্ছাড়া পোশাক পরে এসেছিস কেন রে? তা মিথ্যা বলবো না, স্বর্গত অনাদি মামার এই সুসজ্জিত ড্রয়িং রুমের মূল্যবান সোফায় বসতে গিয়ে নিজেকে হতচ্ছাড়াই লাগছিল। জম্বুদা বললেন, এই বাড়ির কর্তৃটিও হয়েছে সেই রকম। সাজসজ্জাটা যে সভ্যতা সংস্কৃতির অঙ্গ সে খেয়াল নেই। তারপর আর কথা নেই। জম্বুদা আস্তে আস্তে একটি পাইপ ধরালেন, ধীরে সুস্থে একটু কসরত করেই সেটিকে ঠোঁটের এক কোণে আলতোভাবে ঝোলালেন। তারপর আবার কাগজটা তুলে নিলেন। বিস্ময়াহত হয়ে একটুক্ষণ খুসখুস করে বলেই ফেললাম, বৌদি কোথায়? জম্বুদা পাইপের ফাঁক থেকে কথা বলতে বলতে সেটাকে নামিয়ে আঙুলের ফাঁকে রেখে বললেন, বৌদি? ওহ, লতিকার কথা বলছিস? আছেন বোধহয় ভিতরে, নাকি মার্কেটিংয়ে গেছেন, বলতে পারছি না। ভাবছিলাম কোনো কিছুতেই চমকাবো না, তবু না চমকে পারলাম না। কানটাই বিশ্বাসঘাতকতা করলো। জম্বুদার মুখে ললিতা, জম্বুদার মুখে স্ত্রী সম্পর্কে সসম্মান উক্তি। তোদের বৌদি আছে কোথায়? দেখ গা, এক গাদা রাঁধছে বোধহয় বসে বসে। এই তো ছিল মন্তব্যের ভঙ্গি। কান তাতেই অভ্যস্ত। যাক, চমকানি খেতে খেতেই তো আমাদের জীবনের পথ চলা, তাই সামলে নিয়ে বলি, আচ্ছা দেখে আসি। দেখে? ও আচ্ছা দাঁড়া, বলে জম্বুদা মধ্যযুগীয় জমিদারের ভঙ্গিতে অলস দরাজ গলায় ডাক দেন, ওরে কে আছিস? দেখ তো তোদের দিদিমণি আছেন কি না, বলবি একজন ভদ্রলোক এসেছেন দেখা করতে। দেখা করতে আর চাইছিলাম না। আচ্ছা আজ না হয় যাক, আসবো একদিন বলেই উঠেই পড়ছিলাম, হঠাৎ একটা বিপর্যয় ঘটল। বাড়ির ভিতর থেকে ভয়ঙ্কর এক আর্তনাদ, সঙ্গে সঙ্গে কুকুরের ঘেউ ঘেউ, আর সঙ্গে একটি অতাত গলার ব্যঙ্গ হাসি। মানে কি? জম্বুদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে গিয়ে দেখি সেখানেও ঘটে গেছে প্রলয় কাণ্ড। সোফা খালি, পাশের টিপয়টা উল্টানো, একটা ফুলদানি মেঝের কার্পেট ভিজিয়ে গড়াগড়ি খাচ্ছে। তার পাশেই খবরের কাগজখানা তামাকের পাইপটা বুকে নিয়ে কিঞ্চিত ধুম উদ্গীরণ করছে। মুহূর্তের মধ্যে ঘটে গেছে এসব। শুধু মেঝের পাতা কার্পেটটা অতিরিক্ত পুরু বলেই শব্দ হয়নি। কিন্তু জম্বুদা কোথায়? এর উত্তর দিলেন বৌদি। আলু থালু কেশ বাসে প্রায় ছুটে এসে ধপাস করে বসে পড়লেন। এত করে বলি বেঁধে রাখবি, তবু কিছুতে কথা শোনে না, কিছুতে কুকুরটাকে বাঁধবে না, খালি হাসবে আর বলবে কিছু করবে না, কিছু করবে না। কামড়ে দিলে তোরা বাঁচবি? আর এই যে হয়েছেন তোমাদের দাদা, ঢুকেছেন তো গিয়ে খিল বন্ধ করে ঘরে, অথচ কুকুর রাখবার শখটি বিলক্ষণ। বলছি অমূল্য মামার ছেলেটা মরছে কুকুরের জন্য, দিয়ে দাও না তাকে কুকুরটা। তাও তাকে রাখতে দেবেন না, বলে এরকম একটা বাঘের মতো কুকুর থাকা নাকি আভিজাত্য, অথচ দেখলে ভয়ে ঠকঠক করে কাঁপবে। কোথাও ঘেউ করেছে কি, ঘরে ঢুকে অমনি খিল। আশ্চর্য, পুরুষ মানুষের এত ভয়! হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে আসেন জম্বুদা। গম্ভীর গলায় বলেন, ভয় মানে? বাথরুমে যেতে হলো হঠাৎ? কিন্তু এগুলো পড়লে কিভাবে? আমি তাড়াতাড়ি তুলতে যাচ্ছিলাম। জম্বুদা নিবৃত্ত করলেন, বললেন, তুমি কেন? আশ্চর্য! আবার হাঁক পারলে, গুরুদয়াল, গুরুদয়াল। সেই গেঞ্জি পরা ছোকরা এসে দাঁড়ালো। জম্বুদা অকারণ ক্রুদ্ধস্বরে বলে উঠছেন, ইসকো উঠা গেলেও ঠিকঠাক করকে দেও। ছেলেটা একটু মুচকি হেসে সব ঠিক করে দিয়ে ভালো বাঙালির গলায় বলল, চা লাগবে দিদিমণি? জম্বুদা তীব্র স্বরে বললেন, জরুর লাগেগা। আর বৌদি এতক্ষণে হাঁপ ফেলে বললেন, উফ, হাটফেল করবার দাখিল, তুমি কতক্ষণ? বেশ করেছো ভাই, রোজই ভাবি তোমাদের কথা, বাড়ি চিনলে কি করে? জম্বুদা বোধ করি আর সেই আভিজাত্যের নির্লিপ্ত আত্মস্থ মুখোশটা মুখে সেটে রাখতে পারবেন না বলে চেঁচিয়ে বলে উঠলেন,
বোকার মতো কথা বলো না ললিতা। একে মল্লিকের নাম কলকাতা শহরে কে না জানে, টেলিফোন গাইডেই পেয়েছে। বৌদি অবশ্যই সেই অনেক দিন আগের কথা ভুলে গেছেন, আমিও আর তুললাম না। সেই সর্ব পরিস্থিতি গজসিংহ হাসির শরণাপন্ন হলাম। বৌদি বললেন, তারপর তোমাদের খবর কি? খবর আর কি, খবর তো তোমাদেরই। কি বলো জম্বুদা? জম্বুদা এবার একটু উচ্চাঙ্গের হাসি হাসেন। দেখ, জম্বুদা ছাড়াও পৃথ্বীদত্ত একটা নাম আমার ছিল। জনরঞ্জন নামটাও এমন কিছু দুশ্চার্য নয়। সে যাক, খবর আমারও কিছু নেই। এক ধনবতী মহিলার বশংবদ স্বামী সেজে আছে, এই পর্যন্তই। বাকি সব খবরই এই মহিলার। স্বামী সেজে? স্বামী সেজে বসে আছে তুমি? সাজা স্বামী? আহা, ওই হলো, চটছ কেন? বুঝলি, তোদের এই ললিতা দেবী, বুড়ো বয়সে সকলের সামনে ললিতা ললিতা করো না বাপু। বৌদি বিরক্ত গলায় বলে, ভালো লাগে না। দাদা মৃদু হাসির সঙ্গে বলেন, তা ভালো না লাগলেই বা চলবে কেন গো? এখন সর্বদাই তো ললিতা দেবী। মোটা মোটা চেক সই করবেন ললিতা দেবী, সেন্ট্রাল অ্যাভিনিউর 2000 টাকা বাড়ি ভাড়ার রসিদ দেবেন ললিতা দেবী। অতএব দাদার সেই ব্যঙ্গ তীক্ষ্ণ কথাগুলি আছে ঠিকই, কিন্তু মুখের ভাবটি তো তার অনুগামী নয়। জম্বুদার সেই সদা উত্তেজিত পেশি কঠিন মুখের রেখায় রেখায় এখন যেন মাখনের অনুলেপন। সেই মসৃণ মধুর মুখে আবার বলেন, চল না দেখবি বুড়োর সংসারের সমারোহের বহর। ঘরে ঘরে কি সাজসজ্জা, ঘরে ঘরে অ্যাটাচড বাথ, সব ঘর এয়ার কন্ডিশন, গ্যাস ইলেকট্রিক চুল্লি, দুটো ফ্রিজ, এলাহি ব্যাপার। বুড়োর গিন্নি ছিল না, শখ ছিল প্রচুর, তবে ওই আর কি, পছন্দের প্যাটার্নটা ওল্ড টাইপের। দেখ না, এই ড্রয়িং রুমের সেটটা মনে হচ্ছে 19 শতাব্দীর। এক ধার থেকে বদলে ফেলবো সব। ফের ফের ওই কথা বলছো? বৌদি ফোঁস করে ওঠেন। মামার সাজানো সংসারে এসেই বলছেন, এটা সেকেলে ওটা সেকেলে বাতিল করে দেব, বদলে দেব। কেন বলো তো ভাই? এই দেখো, কেন আবার কি? থাকতে হলে একটু ভালোভাবেই থাকতে হবে, তা না হলে সেই লর্ড ক্লাইভের আমলের ফার্নিচার। বুড়োর পয়সায় ছিল, রুচি ছিল না। তার রুচির কথাই কি বলবো, ললিতা দেবী তো বেহালার বাসার সেই তৈজসপত্রাদি ফেলে আসার দুঃখে কেঁদে ভাসালেন। জেলেনির আঁশচুপড়ির গল্প আর কি। তা বলে তুমি মামার সব কিছু চিহ্ন মুছে দেবে? দেখো ভাই, মামা কিছু লোককে মাঝে মাসে সাহায্য করতেন, সে বেচারাদের উনি কিছু কিছু। জম্বুদা উদ্দীপ্ত হন। জম্বুদার মুখ থেকে পাইপটা খসে পড়ে। এই এত বড় লিস্ট, কোন না গোটা 50 হবে। শুধু শুধু যেন খাজনা আদায় করতে এসে দাঁড়ালো। কিসের খাজনা? না দারিদ্র্যের খাজনা। যেহেতু তাহারা অকৃতি, অক্ষম, অলস, বেকার, সেই হেতু তারা ট্যাক্সও নেবেন। বৌদি ক্ষুব্ধ গলায় বলেন, ওরা তো বেশি চায় না, 5, 10, 15, এই তো। কত টাকা মামার? টাকার কথা হচ্ছে না। জম্বুদা পুরনো কালের উত্তেজনার গলায় বলেন, তোমার টাকা তুমি ইচ্ছে করলে ডাস্টবিনে ফেলে দিতে পারো, কিন্তু পাপকে তুমি প্রশ্রয় দেবে কেন? দারিদ্র্য একটা ঘৃণ্য পাপ, তা জানো? কারণ অলসতা থেকে তার জন্ম। অলসতা শ্রম বিমুখতা, তাকে তুমি প্রশ্রয় দেবে? বৌদি অসন্তুষ্ট গলায় বলেন, নিজেই তো বলতে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। জম্বুদা অতীত কথায় বিচলিত হন না, বরং আরও উদ্দীপ্ত হন। চমৎকার, সেটা আর এটা এক হলো? এ তুমি কি করছো? কতগুলো অলস লোককে ভিক্ষাবৃত্তির সুযোগ দিচ্ছ, যারা দেশের শত্রু, সমাজের শত্রু। কি আর বলবো, আমার হাতে যদি পাওয়ার থাকতো, এই লোকগুলোকে জ্যান্ত গোড় দিতাম, স্রেফ জ্যান্ত গোড়। পাইপটা তুলে নিলেন আবার।
তেষ্টা পাচ্ছিল, ফ্রিজের জল খাবার ভয়ে জল চাইতে পারছি না। আমার আবার ঠান্ডা লাগার ধাত, আমার ঠান্ডা জলে অ্যালার্জিও আছে। বলি আচ্ছা উঠি আজ। তার মানে উঠি মানে? জম্বুদা রে রে করে ওঠেন, চা খেয়ে যাবি না? চায়ের কি হলো বলো তো ললিতা? তোমার এই মামার চাকরগুলো 1 নম্বরের কুঁড়ে। এক ধার থেকে সব কটাকে বিদায় করব, স্রেফ ঝেঁটিয়ে সাফ করে দেবো। একটু চা আনতে এত দেরি? বৌদি তাড়াতাড়ি উঠে পড়ে, বলেন আমি দেখছি। দাদা ধমক দেয়, তুমি দেখবে না, এটা ওদের আশকারা দেওয়া, আমি ডাকছি। ব্যস্ত হয়ে বলি, আজ থাক জম্বুদা, একদিন হবে। আচ্ছা মিঠুকে দেখলাম না? মিঠু? বৌদি ছলো ছলো চোখে বলেন, তাকে তো কনভেন্টে দিয়ে দিয়েছে। কনভেন্টে? বিস্মিত হব না প্রতিজ্ঞা করেও বিস্মিত হই। আর জম্বুদা বিস্মিত হন আমার বিস্ময়। তা আমার আকাশ থেকে পড়ছিস কেন? অনাদি মল্লিকের ভাবি উত্তরাধিকারিণী হিসাবে মানুষ করে তুলতে হবে তো। বেহালা বালিকা বিদ্যালয়ে পড়ে পড়ে তো পরকাল ঝরঝরে হয়ে যাচ্ছিল মেয়ের। শ্রীমতী ললিতা দেবীর পাতা চাপা কপালের পাতাটা যখন উড়েই গেছে, আরে উঠে পড়লি, ওই তো চা এসে গেছে, তোমরা খাও বলে তাড়াতাড়ি ছেঁড়া চটিটা পায়ে গলিয়ে দরজার বাইরে বেরিয়ে আসি। বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের গল্প। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে, হোম পেজে প্লেলিস্ট পাবেন। প্লেলিস্টে থরে থরে বিভাগ অনুযায়ী গল্প আপনার জন্যই সাজানো আছে। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করুন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।